সকালে যে পুলিশ অফিসারকে কাপুরুষ বলে তাচ্ছিল্য করেছিলেন মন্ত্রী বিকাশ রায়, ঠিক ৩ ঘণ্টা পর শিমুলতলি গ্রামের জ্বলন্ত অগ্নিকুণ্ডে সেই অফিসারের রক্তমাখা ইউনিফর্মই হয়ে উঠল তার বাঁচার শেষ অবলম্বন। দম্ভ যখন ধুলোয় মেশে তখন কেমন হয় সেই দৃশ্য? মোহনপুর জুলার পুলিশ সুপারের অফিস ঘরের ভারী মেহগনি কাঠের দরজার ওপারে তখন জুলাই মাসের ভ্যাপসা গরম, আর এপারে এসির কনকনে ঠান্ডা। কিন্তু এসপি রোহন সেনের কপালের ঘাম মুছতে সেই কৃত্রিম ঠান্ডাও যেন ব্যর্থ হচ্ছিল। টেবিলের ওপর রাখা ওয়্যারলেস সেটটা থেকে ভেসে আসা কর্কশ শব্দ আর বাইরের জানলা দিয়ে আসা গনগনে রোদের আভা সব মিলিয়ে পরিস্থিতিটা যেন এক আসন্ন প্রলয়ের ইঙ্গিত দিচ্ছিল। রোহনের উল্টো দিকে বসেছিলেন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম অনন্যা বসু। অনন্যা একজন অত্যন্ত বিচক্ষণ ও শান্ত স্বভাবের মানুষ। প্রশাসনিক জটিলতা সামলাতে তার জুড়ি মেলা ভার, কিন্তু আজকের পরিস্থিতি তার চোখে মুখেও চিন্তার গভীর ভাঁজ ফেলেছে। তিনি ফাইলের পাতা উল্টাতে উল্টাতে রোহনের দিকে তাকালেন। তার দৃষ্টিতে উদ্বেগের ছাপ স্পষ্ট। রোহন জানে অনন্যা ম্যাডাম সহজে বিচলিত হন না, কিন্তু যখন তিনি কলমটা টেবিলে ঠুকতে থাকেন তখন বুঝতে হবে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে। বিষয়টা অত্যন্ত গুরুতর এবং সংবেদনশীল। রাজ্যের প্রভাবশালী মন্ত্রী বিকাশ রায় আগামীকাল এই জেলায় আসছেন। তিনি শুধু মন্ত্রী নন, দলের অত্যন্ত ক্ষমতাধর নেতা, যার আঙ্গুলি হেলনে অনেক বড় বড় প্রশাসনিক সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে বদলে যায়। সমস্যাটা মন্ত্রীর আশা নিয়ে নয়, সমস্যা হলো তার গন্তব্যস্থল নিয়ে। বিকাশবাবু এক প্রকার জেদ ধরেছেন যে তিনি শিমুলতলি গ্রামে গিয়েই সভা করবেন। শিমুলতলি এই মুহূর্তে একটা সুপ্ত আগ্নেয়গিরি। মাস 6 আগে সেখানে একটি কেমিক্যাল ফ্যাক্টরি তৈরির জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে গ্রামবাসী আর প্রশাসনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। 2 জন গ্রামবাসী মারা গিয়েছিল পুলিশের গুলিতে, আর সেই ক্ষোভের আগুন এখনও ছাইচাপা আগুনের মতো ধিকি ধিকি জ্বলছে। গ্রামের প্রতিটি মোড়ে মোড়ে এখনও কালো পতাকা ওড়ে, আর পুলিশের গাড়ি দেখলেই বাচ্চারা ঢিল ছোড়ে। ইন্টেলিজেন্স রিপোর্ট বা গোয়েন্দা তথ্য পরিষ্কার বলছে মন্ত্রী সেখানে গেলে বড়সড় গণ্ডগোল হতে পারে, এমনকি তার প্রাণনাশের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রোহন গতকাল সারা রাত জেগে ম্যাপ স্টাডি করেছে। শিমুলতলির ভৌগোলিক অবস্থান এমন যে সেখানে একবার কনভয়ে আটকে গেলে বের করে আনা প্রায় অসম্ভব। রোহন চেয়ারে হেলান দিয়ে কলমটা ঘোরাতে ঘোরাতে বলল, ম্যাডাম, আমি ওনার পিএকে 3 বার ফোন করেছি, পার্সোনালি কথা বলেছি, বুঝিয়ে বলেছি যে রুটটা বদল করা হোক। আমরা মেইন রোডের ধারের স্কুল মাঠে সভার আয়োজন করতে পারি, যেটা হাইওয়ে থেকে মাত্র 200 মিটার ভেতরে। কিন্তু গ্রামের ভেতরে কনভয় ঢোকানো মানে সুইসাইডাল মিশন। ওখানকার রাস্তা সরু, দুপাশে ঘন জঙ্গল আর মাটির দোতলা বাড়ি। ওরা যদি ছাদ থেকে আক্রমণ করে বা চারদিক থেকে ঘিরে ফেলে, আমাদের বেরোনোর কোনো পথ থাকবে না। আমার ফোর্স সাহসী, কিন্তু তারা তো আর জাদুকর নয়। অনন্যা দীর্ঘশ্বাস খেলে চশমাটা খুলে টেবিলে রাখলেন। আমি জানি রোহন, আমিও ওনার সাথে কথা বলেছি, চিফ সেক্রেটারির সাথেও কথা বলেছি, কিন্তু উনি শুনছেন না। ওনার বক্তব্য উনি নাকি জননেতা, জনগণের মাঝখানে যাবেন না তো কি এসি ঘরে বসে থাকবেন? আসলে সামনেই নির্বাচন, উনি দেখাতে চাইছেন যে উনি ভয় পান না, উনি মাটির কাছাকাছি আছেন। কিন্তু এই রাজনৈতিক স্টান্টবাজিটা যে আমাদের জন্য, বিশেষ করে তোমার ফোর্সের জন্য কতটা বড় বিপদ ডেকে আনছে সেটা উনি বুঝছেন না। রোহন, আমি তোমাকে একটা কথাই বলবো, উনি ভিআইপি, Z+ ক্যাটেগরির নিরাপত্তা পান। ওনার গায়ে একটা আঁচড় লাগলে তার দায় কিন্তু সবার আগে এসপির ওপর আসবে। মিডিয়া তোমাকে ছিঁড়ে খাবে। তুমি তোমার সেরাটা দাও, প্ল্যান বি, প্ল্যান সি সব রেডি রাখো। রোহন উঠে দাঁড়ালো। তার 6 ফিট লম্বা শরীরটা খাকি ইউনিফর্মে অসম্ভব রিজু দেখালো। কোমরের বেল্টটা ঠিক করতে করতে সে জানলার দিকে তাকালো। বাইরে তখনও আকাশ পরিষ্কার, কিন্তু রোহন জানে ঝড়ের আগে আকাশ এমনই থাকে। সে ঘুরে দাঁড়িয়ে বলল, চিন্তা করবেন না ম্যাডাম, ইউনিফর্ম যখন পরেছি তখন মন্ত্রীর সম্মান আর সাধারণ মানুষের প্রাণ দুটোই বাঁচানোর চেষ্টা করব। তবে আমার একটা নীতি আছে, যদি পরিস্থিতি হাতের বাইরে যায় তবে প্রোটোকলের চেয়ে আমি মানুষের জীবনকে বেশি গুরুত্ব দেব। সেখানে পলিটিক্যাল প্রেশার কাজ করবে না। আমি আমার ছেলেদের লাশ হতে দেব না কোনো নেতার জেদের কারণে। অনন্যা মৃদু হাসলেন। রোহন সেনকে তিনি গত 2 বছর ধরে চিনছেন, সৎ, নির্ভীক এবং আপোষহীন। তিনি জানেন রোহন যেটা বলে সেটা করার ক্ষমতা রাখে। পরদিন সকাল 10টা, সার্কিট হাউসের সামনে সাইরেনের শব্দে কান পাতা দেয়। কালো রঙের চকচকে স্করপিও, জ্যামার ভ্যান আর পুলিশের জিপের লম্বা কনভয় এসে থামল। মন্ত্রী বিকাশ রায় নামলেন। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি পাজামা, চোখে নামি ব্র্যান্ডের রোদ চশমা, পায়ে চকচকে নাগরা জুতো। তার চারপাশে কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ছে। ফুলের মালা আর স্লোগানে আকাশ বাতাস মুখরিত হচ্ছে। রোহন সেন এগিয়ে গিয়ে স্যালুট করলেন। ওয়েলকাম স্যার।
বিকাশ রায় রোদ চশমাটা সামান্য নামিয়ে রোহনের দিকে তাকালেন। চোখে এক ধরনের অবজ্ঞা ও তাচ্ছিল্য। তিনি বললেন, এসপি সাহেব, শুনলাম আপনি নাকি আমাকে শিমুলতলি যেতে বারণ করেছেন। ভয় পাচ্ছেন? পুলিশ কি আজকাল লাঠির বদলে চুরি পরে নাকি আপনারা বিরোধীদের সাথে হাত মিলিয়েছেন? রোহন এই অপমানে বিচলিত হল না। তার চোয়াল সামান্য শক্ত হল। বিনীত কিন্তু ইস্পাত কঠিন স্বরে বলল, স্যার, ভয়ের ব্যাপার নয়, ওটা সিকিউরিটি কনসার্ন। গ্রামের মানুষ উত্তেজিত হয়ে আছে। ইন্টেলিজেন্স ইনপুট খুব খারাপ। লোকাল সোর্স বলছে ওরা পেট্রোল বোমা আর দেশি পিস্তল জোগাড় করেছে। আমরা চাইছি মিটিংটা মেইন রোডের পাশে স্কুল মাঠে হোক। গ্রামের ভেতরে কনভয় ঢোকানো ঝুঁকিপূর্ণ। বিকাশবাবু হা হা করে হেসে উঠলেন। তার হাসিটা সার্কিট হাউসের বারান্দায় প্রতিধ্বনিত হল। তিনি হাতের ইশারায় রোহনকে থামিয়ে দিয়ে বললেন, আরে মশাই, আপনারা এসি রুমে বসে রিপোর্ট বানান। আমি মাটির মানুষ, মাটির পালস বুঝি। গ্রামের লোক আমার উপর রাগ করে আছে। আমি গেলে সব ঠিক হয়ে যাবে। 2-4টে মিষ্টি কথা বলবো, প্রতিশ্রুতি দেব, ব্যাস। পুলিশটা আপনারা সবসময় নেগেটিভ ভাবেন। আমি গ্রামের ভেতরেই যাব, দেখি কে আটকায়। আর শুনুন এসপি সাহেব, আমার নিরাপত্তার দায়িত্ব আপনার। আপনি রাস্তা ক্লিয়ার রাখবেন, ব্যাস। কোনো এক্সকিউজ শুনব না। ডিএম অনন্যা বসু পাশেই ছিলেন। তিনি পরিস্থিতি সামাল দিতে কিছু একটা বলতে যাচ্ছিলেন। স্যার, এসপি সাহেবের কথাটা একবার ভাবুন। কিন্তু বিকাশবাবু তাকেও থামিয়ে দিয়ে গাড়িতে উঠে বসলেন। রোহন চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। বোকামি আর সাহসের মধ্যে যে সূক্ষ্ম তফাৎ থাকে, সেটা ভিআইপিরা ক্ষমতার দম্ভে প্রায়ই ভুলে যান। সে তার ডেপুটি ডিএসপি আরশাদকে ইশারা করল, কুইক রেসপন্স টিম তৈরি রাখো। টিয়ার গ্যাস, ওয়াটার ক্যানন, রাবার বুলেট সব যেন রেডি থাকে। আর বজ্র ভ্যানটা কনভয়ের পেছনে রাখো। আমার সিক্সথ সেন্স বলছে আজ বড় কিছু ঘটতে চলেছে। কনভয় যখন শিমুলতলির কাঁচা রাস্তায় ঢুকল, তখন দুপুর 12টা। ধুলোয় আকাশ ধূসর হয়ে আছে। গ্রামের ঢোকার মুখে পরিবেশটা অস্বাভাবিক শান্ত। পাখির ডাকও শোনা যাচ্ছে না। রাস্তার দুপাশে গ্রামের মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের হাতে কোনো ফুলের মালা নেই। আছে পালো পতাকা আর প্ল্যাকার্ড। তাদের চোখে মুখে ঘৃণার আগুন। তাদের জমি অধিগ্রহণের প্রতিবাদে এই নীরব বিক্ষোভ। গ্রামের ভেতরের রাস্তা এতটাই সরু যে দুটো গাড়ি পাশাপাশি যাওয়া দায়। রোহনের গাড়িটা কনভয়ের একদম প্রথমে, পাইলট কার। সে ড্রাইভারকে বলল, চোখ কান খোলা রাখো, স্পিড বাড়াবে না, আবার থামবেও না। সে ওয়্যারলেসে ক্রমাগত নির্দেশ দিচ্ছে, আলফা 1 টু অল ইউনিটস, কিপ মুভিং। কেউ কোথাও দাঁড়াবে না, গ্যাপ বেশি রাখবে না, ছাদে নজর রাখো। গাড়ির ভেতরে বসে বিকাশ রায় কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। বাইরের স্লোগানগুলো ক্রমেই জোরালো হচ্ছে। বিকাশ রায়, দূর হটো, রক্ত দেব তবু জমি দেব না, পুলিশ প্রশাসন হায় হায়। হঠাৎ একটা বিকট শব্দে পুরো কনভয় কেঁপে উঠল। কনভয়ের মাঝখানের একটা গাড়িতে, ঠিক মন্ত্রীর গাড়ির পেছনের এসকর্ট কারে একটা বড় ইট এসে পড়ল। কাঁচ ভাঙার ঝনঝন শব্দ। মুহূর্তের মধ্যে যেন নরক ভেঙে পড়ল। রাস্তার দুই পাশের ঝোপঝাড় আর বাড়ির ছাদ থেকে বৃষ্টির মতো ইট পাটকেল আর পাথরের টুকরো উড়ে আসতে লাগল। মনে হলো আকাশ থেকে পাথরের বৃষ্টি হচ্ছে। হাজার হাজার মানুষ রাস্তা আটকে দাঁড়ালো। তাদের হাতে লাঠি, কাস্তি, টাঙি। পুলিশ ফোর্স নামলো গাড়ি থেকে, কিন্তু জনসমুদ্রের সামনে এই মুষ্টিমেয় পুলিশ যেন কিছুই না। টিয়ার গ্যাস ছোড়া হলো, কিন্তু বাতাস উল্টো দিকে থাকায় ধোঁয়া পুলিশদের দিকেই ফিরে আসলো। বিকাশ রায়ের গাড়িটা চারদিক থেকে ঘিরে ফেলেছে উত্তেজিত জনতা। তারা গাড়ির বোনেটে থাবা মারছে, কাঁচ ভাঙার চেষ্টা করছে। বিকাশ রায় ভয়ে কুঁকড়ে গেলেন। তার দম্ভ তখন উধাও, গলা শুকিয়ে কাঠ। তিনি ফোন বার করে চিৎকার করতে লাগলেন, এসপি, এসপি কোথায়? আমাকে বাঁচান, এরা আমাকে মেরে ফেলবে। তার পিয়ে তখন সিটের তলায় লুকিয়ে পড়েছে। রোহন সেন তার গাড়ি থেকে নেমে পড়ল। তার মাথায় হেলমেট নেই, হাতে লাঠিও নেই, শুধু কোমরে সার্ভিস রিভলভার। সে দেখল তার দলের কয়েকজন জুনিয়র কনস্টেবল পিছিয়ে যাচ্ছে। ভয়ের ছাপ তাদের চোখে মুখে। রোহন চিৎকার করে উঠল, পজিশন নাও, কেউ পিছু হটবে না, লাঠিচার্জ এখনই না, আগে কর্ডন করো, আমাদের মন্ত্রীকে বের করতে হবে। আরশাদ, ফ্ল্যাঙ্কস সামলাও। সে ভিড় ঠেলে এগিয়ে গেল ভিআইপির গাড়ির দিকে। একটা বড় পাথর এসে লাগল তার কাঁধে। তীব্র যন্ত্রণায় হাড়ের ভেতর পর্যন্ত কেঁপে উঠল। মনে হলো কাঁধটা খুলে পড়ে যাবে, কিন্তু সে থামল না। কপালের পাশ দিয়ে রক্ত গড়িয়ে চোখে ঢুকছে। সে হাত দিয়ে মুছে ফেলল। বিকাশ রায়ের গাড়ির দরজার কাছে পৌঁছে সে দেখল মন্ত্রীমশাই সিটের নিচে মাথা গুজে বসে আছেন। কাঁচের জানালায় ফাটল ধরেছে। জনতা শাবল দিয়ে দরজা খোলার চেষ্টা করছে। স্যার, দরজা খুলুন, রোহন চিৎকার করল। বিকাশ রায় কাঁপতে কাঁপতে দরজা খুললেন না। তিনি যেন পাথরের মূর্তি হয়ে গেছেন। রোহন রিভলভারের বাঁট দিয়ে কাঁচের বাকি অংশটা ভেঙে হাত ঢুকিয়ে লক খুলল। গাড়িতে থাকলে মারা পড়বেন, ওরা গাড়ির নিচে আগুন ধরানোর চেষ্টা করছে, আমার সাথে নামুন।
রোহান যখন মন্ত্রীকে গাড়ি থেকে নামালো তখন জনতার রোষ চরমে। একজন যুবক বিশাল এক বাঁশ নিয়ে তেড়ে এলো মন্ত্রীর মাথার দিকে। রোহান বিদ্যুৎ গতিতে সরে গিয়ে নিজের শরীর দিয়ে মন্ত্রীকে আড়াল করল। বাঁশের বাড়িটা সজোরে লাগল রোহানের পিঠে। মনে হলো শিরদাঁড়াটা ভেঙে গেল, শ্বাস আটকে এলো ক্ষণিকের জন্য। কিন্তু সে টলল না, উল্টে যুবকটির কলার ধরে এক ঝটকায় তাকে দূরে ঠেলে দিল। আসাদ, সার্কেল তৈরি করো, ভিআইপিকে মাঝখানে রাখো। রোহানের গর্জনে পুলিশ কর্মীরা যেন নতুন প্রাণ ফিরে পেল। তারা লাঠি উঁচিয়ে একটা মানব দেওয়াল তৈরি করল মন্ত্রীর চারপাশে। কিন্তু ভিড় তখন উন্মাদ, বৃষ্টির মতো ইট পাটকেল আসছে। রোহানের কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, ইউনিফর্মের একটা হাতা ছিঁড়ে গেছে, বুকের কাছে নেমপ্লেটটা বেঁকে গেছে। চোখের কোণ দিয়ে সে দেখল দূরে কিছু লোক পেট্রোল বোমা তৈরি করছে। হাতে সময় নেই, গাড়িতে করে এখান থেকে বেরোনো অসম্ভব, কারণ রাস্তা জ্যাম করে আগুন ধরিয়ে দিয়েছে জনতা। ডিএম অনন্যা বসু তখন কন্ট্রোল রুমে। সিসিটিভি ফুটেজ আর ড্রোনের ভিডিও দেখে তার গায়ে কাঁটা দিচ্ছে। তিনি ফোনে নির্দেশ দিলেন, রোহান, সিচুয়েশন ক্রিটিক্যাল। আমি বিএসএফের সাথে কথা বলেছি, ওরা আসছে, কিন্তু সময় লাগবে। গ্রামের মেন এন্ট্রান্সে ওরা ট্রাক উল্টে রাস্তা ব্লক করে দিয়েছে। তোমাকে ওখান থেকে পায়ে হেঁটে পেছনের জঙ্গলের রাস্তা দিয়ে হাইওয়েতে উঠতে হবে, প্রায় 2 কিলোমিটার পথ। ম্যাপে দেখো, ডান দিকে একটা শুকনো খাল আছে, ওটা দিয়ে বের হওয়ার চেষ্টা করো। রোহান ওয়্যারলেসে উত্তর দিও, কপিড দ্যাট ম্যাডাম, আমরা মুভ করছি, আপনারা অ্যাম্বুলেন্স রেডি রাখুন, আমার 2 জন কনস্টেবল গুরুতর আহত। বিকাশ রায় তখন প্রায় অচৈতন্য। তিনি রোহানের শার্ট খামচে ধরে আছেন, তার চোখ দিয়ে জল পড়ছে। এসপি, আমাকে ছেড়ে যাবেন না, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এরা এত হিংস্র হবে, আমাকে বাঁচান। রোহান মন্ত্রীর দিকে তাকালো। এই সেই লোক যে সকালে তাকে অপমান করেছিল, পুলিশকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল। মনে মনে রোহানের একবার ইচ্ছে হলো লোকটাকে ছেড়ে দিতে, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল আইপিএস একাডেমির সেই শপথ বাক্য, সেবা এবং সুরক্ষা। সে মন্ত্রীর হাতটা শক্ত করে ধরল। স্যার, ভয় পাবেন না, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আপনার গায়ে একটা আঁচড় লাগতে দেব না। বিশ্বাস রাখুন, চলুন, দৌড়াতে হবে। শুরু হলো এক মরণপণ লড়াই। একদিকে হাজার হাজার উত্তেজিত জনতা, আর অন্যদিকে মাত্র 50 জন পুলিশ, আর মাঝখানে একজন ভীত সন্ত্রস্ত মন্ত্রী। রোহান সেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। তার হেলমেটটা আগেই ফেটে গেছে, ইউনিফর্ম ধুলো আর রক্তে মাখামাখি, কিন্তু তার হাতের রিভলভারটা একবারও বের হয়নি। সে জানে গুলি চালালে লাশ পড়বে, আর লাশ পড়লে এই আগুন পুরো জেলায়, রাজ্যে ছড়িয়ে পড়বে। তখন সেটা নেভানো অসম্ভব হবে। সে বুদ্ধি আর পেশি শক্তি দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। ব্যাকআপ, ব্যাকআপ, রোহান চিৎকার করছে। টিয়ার গ্যাসের সেল ফাটল, ধোঁয়ায় চারদিক অন্ধকার, মানুষ কাশতে কাশতে ছিটকে গেল। এই সুযোগে রোহান মন্ত্রীকে প্রায় পাঁজা কোলা করে দৌড় দিল জঙ্গলের সরু রাস্তার দিকে। পাথুরে জমি, কাঁটা ঝোপ, আর পেছনে ধেয়ে আসা উন্মত্ত জনতা। রোহানের পায়ে চোট লেগেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সে, কিন্তু থামার উপায় নেই। বিকাশ রায় আর চলতে পারছেন না, তিনি বসে পড়লেন। আমি আর পারব না এসপি সাহেব, আমাকে এখানেই মেরে ফেলুক। রোহান ধমক দিয়ে উঠল, উঠুন স্যার, আর মাত্র 1 কিলোমিটার। রাজনীতির মাঠে অনেক দৌড়েছেন, আজ জীবনের জন্য দৌড়ান। আপনার পরিবারের কথা ভাবুন। প্রায় 45 মিনিট ধরে ইঁদুর বেড়াল খেলার পর কাঁটা ঝোপে ক্ষতবিক্ষত হয়ে তারা হাইওয়েতে পৌঁছল। সেখানে ব্যাকআপ ফোর্স, র্যাফ এবং ডিএম অনন্যা বসু অপেক্ষা করছিলেন। অ্যাম্বুলেন্স রেডি। বিকাশ রায়কে গাড়িতে তোলা হলো। তিনি তখনও কাঁপছেন, এসির ঠান্ডা হাওয়াতেও তার ঘাম থামছে না। তিনি জানলার কাঁচ নামিয়ে রোহানকে খুঁজলেন। রোহান তখন রাস্তার ধারে একটা পাথরের ওপর বসে জল খাচ্ছে। তার শরীর দিয়ে রক্ত ঝরছে, মুখটা ধুলোয় ধূসর, হাতে আর পায়ে অসংখ্য কাটার দাগ। অনন্যা দৌড়ে এলেন। রোহান, আর ইউ ওকে? রোহান হাসার চেষ্টা করল, কিন্তু যন্ত্রণায় মুখটা কুকড়ে গেল। আই এম ফাইন ম্যাডাম, ভিআইপি সেফ, মিশন অ্যাকমপ্লিশড। আমার ছেলেদের একটু দেখে নিন, ওদের চোট বেশি। অনন্যা রোহানের দিকে তাকিয়ে একটা গভীর শ্রদ্ধা অনুভব করলেন। এই লোকটা চাইলেই মন্ত্রীকে বিপদে ফেলে দিতে পারত। মন্ত্রী তো নিজের জেদেই ফেসেছিলেন, কিন্তু রোহান তা করেনি। সে নিজের জীবন বাজি রেখেছে। বিকাশ রায় গাড়ি থেকে নামলেন। তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তিনি ধীর পায়ে রোহানের কাছে গেলেন। চারপাশে পুলিশ আর মিডিয়ার ভিড়, ফ্ল্যাশলাইটের ঝলকানি। এসপি সাহেব, রোহানের গলাটা ধরে এলো। রোহান উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু বিকাশ রায় তাকে থামিয়ে দিলেন। না না, উঠবেন না, প্লিজ।
মন্ত্রী চারপাশে তাকালেন, তারপর মিডিয়ার মাইকের সামনে বললেন, আজ আমি বেঁচে আছি শুধু এই মানুষটার জন্য। আমি সকালে ওনাকে অপমান করেছিলাম, বলেছিলাম পুলিশ শুধু এসি ঘরে বসে থাকে, কিন্তু আজ বুঝলাম পুলিশ না বলে কারণ তারা বিপদটা আমাদের আগে দেখতে পায়। এই রক্তমাখা ইউনিফর্মটা আজ আমাকে নতুন জীবন দিল। আমি আজ থেকে পুলিশের সমালোচক নই, সমর্থক হলাম। রোহান বিনীতভাবে বলল, স্যার, এটা আমার ডিউটি ছিল। বিকাশ রায় মাথা নাড়লেন। এটা শুধু ডিউটি ছিল না রোহানবাবু, এটা ছিল মনুষ্যত্ব আর চরম সাহসিকতা। আমি পলিটিশিয়ান, অনেক কিছু ভুলে যাই, কিন্তু আজকের দিনটা ভুলব না। সরি। একজন মন্ত্রী, তাও আবার বিকাশ রায়ের মতো ক্ষমতাভর ব্যক্তি, সবার সামনে একজন এসপির কাছে ক্ষমা চাইছেন। দৃশ্যটা ক্যামেরাবন্দি করার জন্য সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়ল। কিন্তু রোহানের কাছে তখন এসবের কোনো অর্থ নেই। তার শরীর অবশ হয়ে আসছে ক্লান্তিতে, চোখের পাতা ভারী হয়ে আসছে। সে জানে আগামীকাল আবার নতুন কোনো চ্যালেঞ্জ আসবে, কিন্তু আজকের মতো তার কাজ শেষ। সে ধীরে ধীরে চোখ বুজল অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে শুয়ে। 3 দিন পর রোহান হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কোয়ার্টারে ফিরেছে। তার শরীরে এখনও ব্যথার রেশ আছে, কপালে ব্যান্ডেজ, হাতে স্লিং। বিকাশ রায় জেলা ছেড়ে চলে যাচ্ছেন। যাওয়ার আগে তিনি এসপি অফিসে এলেন। এবার আর হুটার বাজিয়ে নয়, সাধারণ একটা গাড়িতে, কোনো প্রোটোকল ছাড়াই। রোহান তার চেয়ারে বসে ফাইল দেখছিল। মন্ত্রীকে দেখে সে উঠে দাঁড়াতে গেল, কিন্তু বিকাশ রায় দ্রুত এগিয়ে এসে তাকে বসিয়ে দিলেন। প্লিজ বসুন, আমি বেশিক্ষণ থাকব না। তিনি পকেট থেকে একটা খাম বের করে টেবিলে রাখলেন। কি এটা স্যার? রোহান অবাক হয়ে জিজ্ঞাসা করল। এটা আমার ব্যক্তিগত তরফ থেকে শিমুলতলি গ্রামের স্কুলের উন্নয়নের জন্য একটা চেক। আমি ওই কেমিক্যাল ফ্যাক্টরির প্রজেক্টটা বাতিল করেছি। মানুষের লাশের ওপর দিয়ে উন্নয়ন হয় না, এটা আপনি আমাকে শিখিয়েছেন। আর এটা, তিনি নিজের পকেট থেকে একটা অত্যন্ত দামি সোনালী রঙের ফাউন্টেন পেন বের করলেন। এটা আপনার জন্য। আমার বাবা বলতেন তলোয়ারের চেয়ে কলমের জোর বেশি, কিন্তু আমি দেখলাম সঠিক হাতে লাঠি আর কলম দুটোই সমান শক্তিশালী। আপনি যখন লাঠি ধরেন তখনও ন্যায় রক্ষা করেন, আবার যখন এই টেবিলে বসে কলম ধরেন তখনও ন্যায় বিচার করেন। রোহান হাসল, সেই হাসিতে গর্ব আর বিনয় মিশে আছে। ধন্যবাদ স্যার। মন্ত্রী দরজার কাছে গিয়ে দাঁড়ালেন, তারপর ফিরে বললেন, রোহানবাবু, পলিটিক্সে সৎ লোকের খুব অভাব। আপনার মতো লোক যদি পলিটিক্সে আসত, দেশটা বদলে যেত। রোহান মাথা নাড়ল। না স্যার, দেশ চালাতে যেমন নেতা লাগে, আইন মানাতে তেমন পুলিশ লাগে। আমি আমার জায়গাতেই ঠিক আছি। রাজনীতির মঞ্চ আপনাদের, আর এই রাস্তাঘাট, এই মানুষের নিরাপত্তা, এগুলো আমার। মন্ত্রী চলে গেলেন। রোহান জানলা দিয়ে দেখল মন্ত্রীর গাড়িটা গেট পেরিয়ে যাচ্ছে। গেটের সন্ত্রী সজোরে বুট ঠুকে স্যালুট করল। রোহান পেনটা হাতে নিল, চকচকে কলম। সে সেটা তার ইউনিফর্মের পকেটে রাখল, ঠিক তার নামের ব্যাজটার উপরে, যেখানে লেখা আছে রোহান সেন, আইপিএস। এই 3টি অক্ষর শুধু একটা পদবি নয়, একটা পরিচয়, একটা দম্ভ, একটা দায়িত্ব। টেবিলের ওপর রাখা ওয়্যারলেস সেটটা আবার বেজে উঠল। কন্ট্রোল রুম থেকে কল। স্যার, বাসস্ট্যান্ডে দুটো দলের মধ্যে ঝামেলা হয়েছে, অবস্থা উত্তপ্ত, ফোর্স দরকার। রোহান স্লিংটা খুলে রাখল, টুপিটা মাথায় পরে নিল। ক্লান্তি ভুলে, ব্যথা ভুলে, আবার নতুন উদ্যমে। রজার দ্যাট ম্যাডাম, আই এম মুভিং। গাড়ি স্টার্ট হলো, নীল বাতিটা জ্বলে উঠল, সাইরেন বেজে উঠল। রোহান সেন, একজন আইপিএস অফিসার, আবার তার যুদ্ধক্ষেত্রে ফিরে চলল। তার কাছে ভিআইপি, ডিএম বা সাধারণ মানুষ সবাই এক সুতোয় গাঁথা, আর সেই সুতোর নাম আইন, আর সে সেই আইনের অত্যন্ত্র প্রহরী। রাজনীতির রং বদলায়, সরকারের পট পরিবর্তন হয়, ডিএম আসে, ডিএম যায়, কিন্তু খাকি ইউনিফর্মের দায়িত্বটা একই থাকে, রক্ত ঝরিয়ে শান্তি রক্ষা করা। গল্পটি এখানেই শেষ হলেও রোহানের যুদ্ধ শেষ হয় না, কারণ কর্তব্যের কোনো শেষ নেই, আর একজন আইপিএস অফিসারের বিশ্রাম নেওয়ার কোনো বিলাসিতা নেই।